অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে গুরুত্ব। প্রতিটি গুলির বিচার হবে জানালেন উপদেষ্টা রিজওয়ানা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। আওয়ামী লীগের নীল নকশা সম্পর্কে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে জানালেন জয়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার নতুন উপদেষ্টাদের প্রথম বৈঠক শেষে তিনি কথা জানান। বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেয়া হবে, দ্রুতই চালু হবে শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, সহকারী উপদেষ্টা বা কোনোভাবে পদায়ন করে শিক্ষার্থীদের সরকার পরিচালনার সাথে সম্পৃক্ত রাখা হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। শপথ নেয়ার পর শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্যায়ের প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন শপথ নেওয়া উপদেষ্টারা। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বৈঠকের আলোচনার বিষয়ে জানানোর পাশাপাশি নবগঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন তিনি। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করব। বৈঠকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও হয়রানিমূলক মামলার বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ সময় ধরে আলোচনা করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়। সেই রিফর্মের জন্য ওরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে। সেই হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের সঙ্গে শিক্ষার্থীরা কিভাবে কাজ করবে তার একটি কাঠামো তৈরির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের সকল মন্ত্রণালয়, আমরা যারা দায়িত্বে থাকবো, আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন, এটার কাঠামো কি হবে, এটা আমরা পরবর্তীতে চিন্তা করব। এটার প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে আর কি। হয়রানিমূলক বিভিন্ন আইন বাতিল, আর্থিক খাত সংস্কার ও আন্দোলনে নিহত আহত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এর আগে শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টা মণ্ডলী নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। রকুনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে পরে আবারও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এরপর সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে শহীদ বেদিতে আবারও শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানানো শেষে দেশ গড়ার প্রত্যয়ের কথা জানান উপদেষ্টারা। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। এক নম্বর চ্যালেঞ্জ, এটা ঠিক হলে বাকি সব ঠিক হয়ে যাবে। সেপারেশন অফ পাওয়ার তৈরি করা, এই বিষয়গুলোকেই একটা চ্যালেঞ্জ তৈরি হবে। এবং তবে আমরা আশা করি যে যেহেতু এই সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে
তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে। বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার নতুন দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে প্রতিরক্ষা, শিক্ষা, তথ্য ও সম্প্রচার, বিদ্যুৎ জ্বালানি সহ 27টি মন্ত্রণালয় রয়েছে। এদিকে বিকেলে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনের অধীনে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তৌহিদ হোসেন। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আদিলুর রহমান খান। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয় এবং নূরজাহান বেগম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। উপদেষ্টাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামের অধীনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ। শুক্রবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে এ কথা জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। এখন সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। অন্যদিকে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিল বিএনপি ও ছাত্র দলের প্রতিনিধি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন তিনি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ উভয় পক্ষের সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গোয়েন লুইস বলেন, সব দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলছেন তারা। কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এবং সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতি হবে সে বিষয়ে আলোচনা করছে জাতিসংঘের প্রতিনিধিরা। We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path. আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। এখন সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ার বিষয়ে উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা করছে বিএনপিও। আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল। বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কিভাবে করব, আমরা সবাই মিলে আগামী দিনে বাংলাদেশ কিভাবে করব, আমাদের পার্টনাররা, ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে। এদিকে সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় আহতদের দেখতে হাসপাতালে যান জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সহ সাধারণ শিক্ষার্থীরাও এ সময় তাদের সাথে ছিলেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি সরকারের প্রতিও
আহ্বান জানান ছাত্রদলের নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের নীল নকশা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, দলটি পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার ও বিজয়ী ছাত্র জনতার ওপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ওপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, দুর্বৃত্তরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে টার্গেট করছে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আশা করেন, অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন ও সর্বস্তরের নাগরিক এ বিষয়ে সজাগ আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করে যারাই এ ধরনের অপতৎপরতায় জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেওয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না, রাজনীতি করবেন না, এমনকি শেখ মুজিবের 2 কন্যার সন্তানরাও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই। এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার, নিজের, দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা। দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে নিজের সক্রিয় হবার বার্তাও দিয়েছেন জয়। বলেন, অন্য কোনো দেশে আশ্রয়ের কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার। এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। শুক্রবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার বেলা 3টার দিকে গভর্নর তার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। গত আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বুধবার একদল কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। তারা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন এবং আরও 4 জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে পদত্যাগে রাজি করান। স্বস্তি ফিরে না আসা পর্যন্ত সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার রাজধানীর পুরান ঢাকার বেশ কয়েকটি মন্দির এবং বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে দেখা করে এই আশ্বাস দেন তিনি। ইশরাক হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে নেতাকর্মীরা। এই অস্থির সময়ে সার্বিক খোঁজ খবর নেন তিনি। হিন্দু বাসিন্দারা বলেন, গেল কয়েকদিনের অস্থিরতায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলেও বিএনপির নেতাকর্মীরা পাশে থাকায় তারা অনিরাপদ বোধ করেননি। এর আগে সকাল থেকে পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতিবাজার, স্বামীবাগ এলাকার লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, স্বামীবাগের ইস্কন মন্দির এবং টিকাটুলির জয়কালী মন্দির এবং এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে দেখা করেন তিনি। এসব এলাকার ব্যবসায়ীদের সাথেও কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সাবেক এই মেয়র প্রার্থী। বাংলাদেশটা আমাদের সকলের, আমার, আপনার, আমাদের সকলের দেশ এবং এখানে সবাই নিরাপদে বসবাস করবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। আপনারা জানেন দেশে একটা পরিবর্তন হয়েছে। বিগত 2-4 দিন একটা সরকার ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে নাই, তাই কোথাও কোথাও কিছু সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই, গতকাল সন্ধ্যায় সরকার শপথ নিয়েছে, আজকে থেকে বিভিন্ন থানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
তাদের দায়িত্ব পালনের জন্য তারা যোগদান করবে। এবং পাশাপাশি আমরা যারা বিএনপি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বিভিন্ন ভলেন্টিয়ারের মাধ্যমে সার্বক্ষণিক বিভিন্ন মন্দির, বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাস্তায় আমরা পাহারা আপনাদেরকে সহযোগিতা করছি। আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা এই পরিবর্তনের ফলে কেউ বিন্দু মাত্র মনে করবেন না যে আপনাদের কোনো ধরনের ভীতি আপনাদের মধ্যে রয়েছে, বসবাসের জন্য আপনাদের অনুপযোগী মনে হচ্ছে, কোনোদিনও মনে করবেন না। আমাদের এই দুঃসময়ে যারা থাকবে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে আমরা সমবেতভাবে এখন ঐক্যবদ্ধভাবে এই দুষ্কৃতিকারী কারা আমরা সবাই জানি, তাদেরকে আমরা ঠেক দেব। আমরা দেশকে ভালোবাসি, সবার উপরে মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, কাজে আমরা পরস্পরের প্রতি ভালোবাসা এবং বিশ্বস্ততা, আমাদের বিশ্বাস অবশ্যই থাকবে। আমি চাই আমরা একসাথে, এক চিন্তায়, এক ভাবনায় আমরা দেশকে আবার পুনর্গঠন করব। সবাইকে সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে গুরুত্ব, প্রতিটি গুলির বিচার হবে জানালেন উপদেষ্টা রিজওয়ানা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। আওয়ামী লীগের নীল নকশা সম্পর্কে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে জানালেন জয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।